বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এবং আমরা যদি বিগত আমরা এই মাসখানেকের আমরা হিসাব দেখি, এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে, এমন খবরও ঘোরাফেরা করছে, যা নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। এবার এই ডিটেনশন ক্যাম্প জিনিসটা কি, বা ভারতে কি ডিটেনশন ক্যাম্প এত রয়েছে যেখানে এত পরিমাণে রেফিউজি হোক, রোহিঙ্গা হোক, শরণার্থী হোক, যে ভাষাতেই আপনারা বলুন না কেন, যে কথাতেই আপনারা বলুন না কেন, তাদেরকে রাখার মতো ডিটেনশন ক্যাম্প কি, এত মানুষকে রাখার মতো ডিটেনশন ক্যাম্প আছে, তাদের জন্য ব্যবস্থা করার মতো কি জায়গা আছে ভারত সরকারের কাছে? আর এই যে রাজনৈতিক দলগুলো যে দড়ি টানাটানি করছে বারবার, কখনো রোহিঙ্গা নিয়ে, কখনো এই বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে, এই যে দড়ি টানাটানি, আখেরে লাভের গুড় এই রাজনৈতিক দলগুলোই খেয়ে চলে যাবে না তো? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমরা আলোচনা করছি লাভের গুড় কে খাবে বলুন তো? আমরা খাবো না, এটা গ্যারান্টি। আমরা খাবো না, এটা গ্যারান্টি। এবার পয়েন্টটা হচ্ছে, দেখো একটা কথা বলি, সেটা হলো যে যদি কেউ মনে করে যে কোনো জিনিস নিয়ে রাজনীতিকরণ করবে, দে আর ওয়েলকাম ইন দিস কান্ট্রি। সে তার প্রতিবাদ করতে পারে, সে তার ভাষা দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারে, সে বিভিন্ন রকমভাবে একটা চরিতার্থ করতে পারে গোটা ব্যাপারটা, তাতেও বাধা নেই। এবং এই যে কথায় কথায় একটা প্রচণ্ড বড় একটা ওই বেড়ালের বাচ্চা ঝোলানো হয়, ডিটেনশন ক্যাম্প। আচ্ছা, একদিকে বলছেন আপনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এক পক্ষ বলছে, অন্য পক্ষ বলছে দেশের বাইরে পাঠিয়ে অন্য দেশে ঢুকিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবার আমি তোমাকে একদম ছোট্ট করে দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে ভারতবর্ষের ফরেন পলিসিতে বা ভারতবর্ষের ফরেন পলিসি ডকট্রিনে এরম কোনো গল্প আছে কি যে কাউকে আমরা অন্য দেশে ঢুকিয়ে দিতে পারি, পেনিট্রেট করে দিতে পারি? মানে আমি জানি না, অন্তত আমার কেউ জানলে আমাকে একটু জানিয়ে সাহায্য করলে আমি উপকৃত হব তোমাদের চ্যানেলের মাধ্যমে, যে আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ক্রাউড নিয়ে অন্য দেশে ঢুকিয়ে দিচ্ছি। মানে এটা ফর্মুলাই করে দিলাম আমরা, ইন্ডিয়ান গভর্নমেন্টে নরেন্দ্র মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার বা জয়শঙ্করজি দাঁড়িয়ে বলে দিল যে দেখুন কালকে থেকে এই লোকগুলো এই গেট দিয়ে বাংলাদেশে। এটা তো ব্যাডমিন্টন খেলা নয় যে এদিকে আছে কর্কটা ওদিকে ছুঁড়ে ফেলে দিল। তাহলে কি করে, মানে তাহলে এবার আপনি প্র্যাকটিক্যালি, আপনি একটা সেন্সিবল ভদ্রমহিলা, আপনি বলুন একটা প্র্যাকটিক্যালি জিনিসটা, তার মানে যেটা হচ্ছে এটাকে একটু ভেঙে ভেঙে যুক্তি দিয়ে ভাবুন, যে তার মানে ভারতবর্ষের গভর্নমেন্ট সবাইকে ট্রাকে তুললো যে চলো কালকে গিয়ে তোমাকে আমি বাংলাদেশে ঢুকিয়ে দেবো। এটা কি সম্ভব? এটা তো নয়। তার মানে সেই মানুষগুলোকে কোথাও ডিটেন করা হবে, যদি সেকে ইললিগাল প্রমাণিত হয়। যদি ডিটেন করা হয়, আমি এবার ডিটেনশন প্রসেসের মধ্যে আছি, যদি ডিটেন করা হয় তাদের প্রথম জিনিস হচ্ছে ডকুমেন্ট জেনুইনিটি চেক করা হবে। আচ্ছা, ডকুমেন্ট জেনুইনিটি যদি চেক করা হয়, সেই ডকুমেন্ট জেনুইনিটি তো অবভিয়াসলি, আমি যদি আজকে ধরো ভুলে যাও, তুমি আমেরিকা চলে যাও, এখন ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার ভুলে যাও, তুমি আমেরিকা চলে যাও, ধরো আমেরিকায় গিয়ে তুমি ভুয়ো পাসপোর্ট, জাল আইডি কার্ড নিয়ে আছো বা এরকম ধরনের ডকুমেন্ট, তোমাকে কোথায় পাঠানো হবে? ডিটেনশন ক্যাম্পে, একদম জেলে। বেশ, কোনো ডিটেনশন, জেলে। ইউ আর ইললিগাল ফ্রড, এ ব্যাপারে তোমাকে জেলে পাঠানো হবে। এইখানে যদি এই ঘটনা করছো তুমি, তোমাকে তোমার উপরে লিগাল প্রসিডিংস করা হওয়া উচিত। তুমি একটা দেশে মিথ্যে করে তোমার সিটিজেনশিপ ডকুমেন্ট বানিয়ে সেই দেশের রিসোর্স ইউজ করছো। আরে ডিটেনশন ক্যাম্পে থাকা তো ভুলেই যাও, তুমি আমাদের দেশের রেফিউজি হিসাবে এসছো, শরণার্থী হিসাবে এসছো, যা হচ্ছে আমাদের দেশের, আমাদের ট্যাক্সের টাকায় যে রিসোর্স তৈরি হচ্ছে সেই রিসোর্সে ভাগ বসাচ্ছ। আমার বাড়িতে 5টা লোক চলে এলো, কালকে থেকে একটা করে 20টা লোক, সবাই মিলে যতটা চাল খাবে আমার বাড়ির রেশনে তো টান পড়বে। তো আমি যদি তাদেরকে বলি যে ভাই তুমি আমার বাড়ির বাইরে যাও, আমি খারাপ লোক? ভাই আজীব ব্যাপার। তুমি এই পেঁয়াজিটা আমেরিকায় গিয়ে করো তো, এই পেঁয়াজিটা কাতারে গিয়ে করো তো। আমরা রিসেন্টলি কিছু ছবি দেখলাম শুভাশিস বাবু, দেখা যাচ্ছে যে 7 বছর 8 বছর আগে স্বামী স্ত্রী এসেছিলেন, এখন যখন তারা ধরা পড়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তখন এবার তাদের পরিবার বেড়ে 5-6 জন হয়ে গেছে। কারেক্ট, এটাই তো স্ট্র্যাটেজি। আমি বারবার বলছি একটা কথা, রেফিউজি নিয়ে এত নড়ে চড়ে বসার পিছনে কারণ কিন্তু দুটো। একটা হচ্ছে ইকোনমি, যেটা ভীষণভাবে এফেক্টেড হতে পারে পপুলেশন ব্লাস্ট থেকে। দ্বিতীয় যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। আমি কেন বারবার বলছি, তার 2-3টে আসপেক্ট বুঝতে হবে।
যে আমি বারংবার এমন একটা পপুলেশনের মধ্যে পেনিট্রেট করে যাচ্ছি, সেই পপুলেশনে গিয়ে আমি মেজরিটি অফ দ্য পপুলেশন আমরা হওয়ার চেষ্টা করছি, যাদের সাথে এই দেশের কোনো ইমোশনাল কানেক্ট নেই। কালকের ডেটে দাঁড়িয়ে, আমি কোনো আইডিয়া দিচ্ছি না, আই এম জাস্ট টেলিং ইউ, কালকের ডেটে দাঁড়িয়ে এই লোকটাকে যদি একটা পিস্তল দিয়ে বলে যাও অমুক লোককে গিয়ে গুলি করে দাও, তোমাকে তার জন্য 1 লক্ষ টাকা দেবো, এর কাছে বিরাট ব্যাপার, ও গিয়ে ধুম করে গুলি করে দেবে। কেন গুলি করে দেবে? কারণ ওর কাছে জানবে এটাই রোজগারের রাস্তা, আমি কি করব, আমার তো কিছু করার নেই, সব ডকুমেন্ট তো আমার জাল। তো এটা ক্যানট বি এ প্র্যাকটিস অফ এ সভ্য নেশন। আমি তোমাকে খুব সহজ একটা কথা বলছি, যে মেজরিটি মাইনরিটি নিয়ে বড় বড় কথা, তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস শেয়ার করতে চাই। কাতারে এম্বাসিতে আমরা একটা পার্টিকুলার, আমি ইচ্ছাকৃত বলছি না, একটা পার্টিকুলার হিন্দু ফেস্টিভ্যাল আমরা পালন করছিলাম মানে অ্যাম্বাসাডার পালন করছিল, আই ওয়াজ দেয়ার, ডেপুটি অ্যাম্বাসাডার ওয়াজ দেয়ার, আমরা সবাই ছিলাম ওখানে। কী হচ্ছিল, তারা সেখানে ভালো গান বাজনা হচ্ছিল, খাওয়া দাওয়ার একটা হচ্ছিল, মাইনরিটি আমাদের দেশে যারা আছে তারাও এসছে, মেজরিটিও এসছে, এভরিবডি এসছে, ইভেন কাতারে রয়্যাল ফ্যামিলি ওয়াজ অলসো ইনভাইটেড। হতে ডান্ডিয়া খেলা হচ্ছিল। কিছু বাচ্চারা ডান্ডিয়া খেলতে খেলতে ওদের ভিতর থেকে বাইরে লনে চলে আসে এবং সাউন্ডটা খুলে যায় যথারীতি। সঙ্গে সঙ্গে কিছু 3-4টে গাড়ি চলে আসলো, গভর্নমেন্টের গাড়ি। তো আসতেই তাদের লোক নামলো, নেমে বললো প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি, আপনারা ভিতরে যান। আমরা যারা ভিতরে পাঠাবার গেলাম, আমরা এবার ডিসকাশনটাই আসছি। যখন তাদেরকে এসে বলা হলো এটা কেন মানে হলো, এই ব্যাপারটা কেন করলেন, তখন ওনারা বলছে যে ইয়োর রিলিজিয়াস প্র্যাকটিস ইজ রেসপেক্টফুল, আপনার যে জাতি প্র্যাকটিসটা করছেন সেটা রেসপেক্টফুল, সেটা আপনার মধ্যেই সীমিত রাখুন, সেটাকে বাইরে এনে বাকি সিটিজেনদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন না, কারণ সেটাতে কাতারের যে সার্বভৌমত্ব সাথে এফেক্ট হচ্ছে। আর কাতারের সাধারণ মানুষ যারা, কাতার ইজ ইসলামিস্ট কান্ট্রি, তা সেখানে যারা ইসলামিক প্র্যাকটিস করে তাদের এফেক্ট হতে পারে। সুতরাং আপনারা আপনাদের রিলিজিয়াস প্র্যাকটিসটা আপনার অবধি লিমিটেড রাখুন, ঠিক আছে না? এবার সেইটা যখন হচ্ছে আমরা মানতে বাধ্য হলাম, বিকজ আমরা সেখানে মাইনরিটি, সেটা একটা ইসলামিক কান্ট্রি। আমরা এখানে সেকুলারিজমের কথা বলছি, আমরা সেকুলারিজম হওয়া সত্ত্বেও আমরা কেন এই লটা ইমপ্লিমেন্ট করতে পারি না, যে হ্যাঁ সবাই সবার মতো রিলিজিয়াস প্র্যাকটিস করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট কেউ কারোর রিলিজিয়াস প্র্যাকটিসটাকে পলিটিসাইজ করে সমাজের বিভিন্ন স্তরে এমনভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না যে আমাদের দেশের যে বৃহত্তর লিবারালিজম সেইটা খারাপ হয়ে যায়, আমাদের দেশের যে সেকুলার স্ট্যান্ড পয়েন্টটা সেটা ডাইলেমায় পড়ে যায়। কারণটা কি, সেকুলারিজম মানে যেমন মাইনরিটিদের সবার প্র্যাকটিস করার রাইটসগুলোকে বজায় রাখা, তেমনি সেকুলারিজম মানে কিন্তু মেজরিটিকে ছোট করা নয়। কোনোদিনই লিবারাল হওয়া মানে, রিলিজিয়াস লিবারালিজম মানে একবারের জন্য মেজরিটিকে সাইডলাইন করা নয়, মেজরিটিকে মেজরিটির ভ্যালু দিতে হবে।